নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 21শে জুন শুক্রবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে আগের লোকসভায় পাশ হওয়া 3টে ফৌজদারি আইন অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে মোদিকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, বঙ্গে মোদির 23টা সভায় 20 কোটির প্যান্ডেল, তমলুকে না গিয়েও খরচ 84 লক্ষ টাকা, টাকা 9-6-এর অভিযোগ। এখনই জেল মুক্তি হচ্ছে না অরবিন্দ কেজরিওয়ালের, জামিন নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। নিট কেলেঙ্কারি নিয়ে তেজস্বীর নামে অভিযোগের জবাবে আরজেডির প্রকাশ করা পাল্টা ছবি নিয়ে এবার প্রচণ্ড চাপে বিজেপি। অসমের 19টা জেলায় বন্যায় আক্রান্ত কম করে 3 লক্ষ মানুষ, আর মৃত অন্তত 42 জন। বাংলাদেশেও বন্যায় বিপর্যস্ত বৃহত্তর সিলেট অঞ্চল। কঠোর আকাশসীমা সুরক্ষার প্রযুক্তি বা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলের একদম ভেতরে গোয়েন্দা ড্রোন পাঠিয়েছে হিজবুল্লাহ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন রাশিয়া উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে। হামাসকে নির্মূল করা প্রশ্নে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব এবং সামরিক বাহিনীর মধ্যে নতুন করে বিভক্তি দেখা দিয়েছে। ইসরায়েল বিরোধী বিক্ষোভের জের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের 31 জন বিক্ষোভকারীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। আগের লোকসভায় পাশ হওয়া 3টে ফৌজদারি আইন অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই নবান্নে পি চিদম্বরমের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নবান্নের সেই বৈঠকের পরেই এই চিঠি লেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, যে সময় এই 3টে বিল পাশ করানো হয়েছিল সেই সময় সংসদের উভয় কক্ষে তুমুল হইহট্টগোলের ছবি ধরা পড়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে 146 জন সাংসদকে সেই সময় সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। সেই ঘটনাও প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, গত বছরের ডিসেম্বরে পাশ হওয়া ওই 3টে বিল অধিবেশনে এক প্রকার কোনো বিতর্ক, কোনো আলোচনা ছাড়াই পাশ করানো হয়েছিল। এমন অবস্থায় ওই 3টে বিলের নতুন করে সংসদীয় পর্যালোচনার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। প্রধানমন্ত্রীকে পাঠানো মুখ্যমন্ত্রীর এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। বঙ্গে মোদির 23টা সভায় 20 কোটির প্যান্ডেল, তমলুকে না গিয়েও 84 লক্ষ টাকা খরচ, টাকা 9-6-এর অভিযোগ। মোদি শাহের সভার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের পাঠানো টাকা 9-6 করা হয়েছে। লোকসভা ভোটে শোচনীয় পরাজয়ের 72 ঘন্টার মধ্যেই সরব হয়েছিলেন কৃষ্ণনগরের গেরুয়া প্রার্থী অমৃতা রায়। এবার বঙ্গ বিজেপির একাধিক জয়ী এমপি এবং পরাজিত প্রার্থীদের গলাতেও শোনা গেল সেই একই অভিযোগ। জানা গিয়েছে, সদ্য সমাপ্ত লোকসভা ভোটের প্রচারে বাংলায় 23টা জনসভা করেছেন নরেন্দ্র মোদী, সঙ্গে খাস কলকাতার বুকে মেগা রোড শো করেছেন, আর তাতেই খরচ হয়েছে মোট 20 কোটি টাকা। কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকেই পাঠানো হয়েছিল ওই বিপুল পরিমাণ অর্থ, আর তার একটা বড় অংশ 9-6 করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ব্যাপারে আঙ্গুল উঠেছে শীর্ষস্থানীয় নেতাদের দিকে। বুধবারই রাজ্যকে দেওয়া টাকার হিসেব নিতে কলকাতায় এসেছিল দিল্লির এক প্রতিনিধি দল। তাদের সামনে বোমা ফাটিয়েছেন কয়েকজন এমপি। ভোটে পরাজিত এক প্রাক্তন এমপির দাবি, গত 20 মে তমলুকে নরেন্দ্র মোদীর সভা ছিল, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তিনি সভাস্থলেই পৌঁছতে পারেননি। তমলুকের সেই ভার্চুয়াল সভাতেও খরচ হয়েছে 84 লক্ষ টাকা। সম্প্রতি ওই সভার জন্য রাজ্য নেতৃত্বের কাছে বাড়তি 15 লাখ টাকা দাবি করেছিলেন এক প্রভাবশালী বিজেপি নেতা। অর্থাৎ সশরীরে না গেলেও প্রধানমন্ত্রীর ওই সভার জন্য প্রায় 1 কোটি টাকা খরচ হয়েছে।
এখনই জেল মুক্তি হচ্ছে না অরবিন্দ কেজরিওয়ালের, জামিন নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। অরবিন্দ কেজরিওয়ালের জামিনের নির্দেশকে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডি তাদের আবেদনে জানিয়েছিল তদন্তের এমন গুরুত্বপূর্ণ পর্যায়ে কেজরিওয়ালকে মুক্তি দেওয়া হলে তা তদন্তকে প্রভাবিত করতে পারে, কারণ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর মতো প্রভাবশালী পদে রয়েছেন। উল্লেখ্য যে বৃহস্পতিবার আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছিল দিল্লির রাউস এভিনিউ আদালত। তার 24 ঘন্টা কাটার আগেই ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। মামলার শুনানি না হওয়া পর্যন্ত জামিনে স্থগিতাদেশ বলবৎ থাকবে। নিট কেলেঙ্কারি নিয়ে তেজস্বীর নামে অভিযোগের জবাবে এবার আরজেডির প্রকাশ করা পাল্টা ছবি নিয়ে প্রচণ্ড চাপের মধ্যে পড়েছে বিজেপি। নিট কেলেঙ্কারি নিয়ে উত্তাল গোটা দেশ। তেজস্বী যাদবের নাম করে বারে বারে অভিযোগ তুলেছে বিজেপি, তবে এবার কিন্তু পাল্টা বিপাকে পড়েছে বিজেপি নিজেই। আরজেডির পক্ষ থেকে পাল্টা প্রশ্ন ফাঁস কাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড অমিত আনন্দের সঙ্গে বিহারের বিজেপি উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর ছবি প্রকাশ্যে আনা হয়েছে। তেজস্বীর দলের দাবি, নিটে অভিযুক্ত অমিতের সঙ্গে যোগ রয়েছে প্রভাবশালী মন্ত্রীদের। সেই ছবি এখন সামাজিক মাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নিটের প্রশ্নপত্র বিক্রি হয়েছিল 30 থেকে 32 লক্ষ টাকায়। দিন 2 আগেই বিস্ফোরক স্বীকারোক্তি করেছিলেন প্রশ্ন ফাঁস মামলায় গ্রেপ্তার হওয়া মাস্টার মাইন্ড অমিত আনন্দ। পাটনার বাসিন্দা অমিত প্রশ্ন ফাঁস মামলায় বিহার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে অমিত বেআইনিভাবে একটা কোচিং তথা পরামর্শদাতা সংস্থা চালাতেন। তবে আরজেডিকে বিদ্ধে গিয়ে এবার কিন্তু সত্যিই বিপাকে পড়েছে খোদ বিজেপি। অসমের 19টা জেলায় বন্যায় আক্রান্ত কম করে 3 লক্ষ মানুষ, আর মৃত অন্তত 42 জন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী জুন মাসের 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত অসমে স্বাভাবিক থেকে 28% বেশি বৃষ্টি হয়েছে। এর ফলে রাজ্যের 19টা জেলায় প্রায় 3 লক্ষ লোক বন্যায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সবথেকে খারাপ অবস্থা বরাক উপত্যকার করিমগঞ্জ জেলা। সেখানে 2,40,000-এরও বেশি মানুষ বন্যার কবলে। এখনও অবধি প্লাবন এবং ভূমিধসে 42 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এবছর উত্তর পূর্বে সময়ের আগেই ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। এর ফলে সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়েছে অসম এবং মেঘালয়ে। বৃহস্পতিবার জারি করা রিপোর্ট অনুযায়ী আগামী 5 দিন অসম এবং মেঘালয় সহ পার্শ্ববর্তী রাজ্যগুলোয় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথম 3 দিন ভারী বৃষ্টিপাত হলেও পরের 2 দিন মাঝারি এবং হালকা বৃষ্টিপাত হবে। অসমের 979টা গ্রাম বন্যার কবলে পড়েছে এবং 3,326.31 হেক্টর কৃষি জমি জলের তলায় রয়েছে। এতে ব্যাপকভাবে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে, আর এর প্রভাব এখনই পড়তে শুরু করেছে শাকসবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে। বাংলাদেশের বন্যায়ও বিপর্যস্ত বৃহত্তর সিলেট অঞ্চল। বন্যাপ্লাবিত ভাটির জনপদ সুনামগঞ্জের একদিকে পাহাড়ি ঢল আর অন্যদিকে উজানেও বৃষ্টি, ভাটিতেও বৃষ্টি। ঢল এবং ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার জলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ঘরবন্দি লোকজনের আর্তনাদ বাড়ছে। বন্যার জলে ভেসে গিয়েছে খামারের মাছ এবং হাঁস। আমন, আউশ, ইরি ধান জলের নিচে। নলকূপ নিমজ্জিত থাকায় বিশুদ্ধ পানীয় জলের সংকট দেখা দিয়েছে। গোখাদ্যের অভাবে বিপাকে পড়েছেন কৃষক। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষাঙ্গন, মসজিদ, মন্দির এবং কবরস্থান প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি এবং ভোগান্তি পোহাতে হচ্ছে বন্যার্তদের। রাস্তাঘাটের পাশাপাশি বাসাবাড়িতে জল প্রবেশ করে দুর্ভোগ আরও বেড়েছে। অনেক জায়গায় চুলা, নলকূপও ডুবেছে। বন্যায় জলবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন জেলার 6 লক্ষাধিক মানুষ। কঠোর আকাশসীমা সুরক্ষার প্রযুক্তি বা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলের একদম ভেতরে গোয়েন্দা ড্রোন পাঠিয়েছে এবার হিজবুল্লাহ। ড্রোনটা দিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের 9.5 মিনিট ভিডিও ধারণ করেছে।
হিজবুল্লাহ হাইফা বন্দরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির ছবি প্রকাশ করলে ইসরায়েল একেবারে পুরো ধাক্কা খেয়েছে। কয়েক বছর ধরে ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের বিশাল রকেট মজুতের মধ্যে দিয়ে ইসরায়েলের সীমান্তে স্থবিরতা ছিল। তখন নতুন একটা মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করার পরিকল্পনা করে ইসরায়েল। সেই পরিকল্পনা অনুযায়ী 2011 সাল থেকে কাজ শুরু করে আয়রন ডোম। কিন্তু ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কৌশলের এই ভিত্তিপ্রস্তরকে বাইপাস করার জন্য হিজবুল্লাহ উচ্চগতির কম উড়ন্ত ড্রোন মোতায়েন করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়া উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে, আর এটাকে তিনি ইউক্রেনে পশ্চিমী দেশগুলোর অস্ত্র পাঠানোর মতো পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাবে ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটা বলছে 24 বছর পর পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়ায় সফর এবং দেশটার নেতা কিম জং উনের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের একদিন পর বৃহস্পতিবার ভিয়েতনামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর সেখানেই তিনি উত্তর কোরিয়াকে অস্ত্র পাঠানোর কথা বলেছেন। হামাসকে নির্মূল করা প্রশ্নে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব এবং সামরিক বাহিনীর মধ্যে নতুন করে বিভক্তি দেখা দিয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্রের দেওয়া এক বক্তব্য ঘিরে এই বিভক্তি দেখা দিয়েছে। গাজায় প্রায় 9 মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত 37,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসকে নির্মূল না করা পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাওয়ার আবার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারির দেওয়া বক্তব্যে বেঞ্জামিন নেতানিয়াহুর বেঁধে দেওয়া সেই লক্ষ্য অর্জন প্রশ্নের মুখে পড়েছে। গত বুধবার দেশটার চ্যানেল 13কে হাগারি বলেছেন হামাসকে নির্মূল করার কাজটা অসম্ভব এবং এক কথায় ভুল। হামাসকে নির্মূল করা নিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্রের এই বক্তব্য ঘিরেই ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব বা সরকার এবং সেনার মধ্যে এই বিভক্তি দেখা দিয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন হামাসকে ধ্বংস করা, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া এক কথায় জনগণের চোখে ধুলা দেওয়ার মতো বিষয়। তিনি বলেছেন হামাস একটা আদর্শ, হামাস একটা দল, সংগঠনটা তাদের জনগণের হৃদয়ে প্রথিত হয়ে গিয়েছে। কেউ যদি মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারবো তো সেটা সম্পূর্ণ ভুল। ইসরায়েল বিরোধী বিক্ষোভের জের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের 31 জন বিক্ষোভকারীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। ইসরায়েল বিরোধী বিক্ষোভকালে আমেরিকা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার হওয়া বেশিরভাগ শিক্ষার্থীর নামে করা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় 31 জন শিক্ষার্থী এবং বিক্ষোভকারীর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ তুলে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের একটা হল অবৈধভাবে দখলে নিয়ে বিক্ষোভ এবং অবরোধের অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে। গত এপ্রিলের মাঝামাঝি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় জুড়ে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ দানা বাঁধে। এরপর ধীরে ধীরে তা পুরো আমেরিকা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। ওই মাসের শেষ দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল দখল করেন বিক্ষোভকারীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের হল এবং ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেয়। এরপরেও বিক্ষোভকারীরা ক্যাম্পাস ত্যাগ না করায় হ্যামিল্টন হলের ভেতরে পুলিশকে অভিযান চালানোর অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত 30 এপ্রিল পুলিশ অভিযান চালিয়ে 46 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার তাদের 31 জনের বিরুদ্ধে আনা সমস্ত ধরনের অভিযোগ তুলে নেওয়া হয়েছে। একদম শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 6টা করা হয়েছে। তার বদলে প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর। বদলে যাওয়া সময়ে সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। এর সাথে বিশেষ একটা অনুরোধও করব আপনাদের, সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে
থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন। কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না। আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়। ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশান যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি। তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনিই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে নিউজ নির্ভীক NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন এবং নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।